মা, আমার আর পড়াশোনা হবে না। আমার আর এই অভাব সহ্য হচ্ছে না। তুমি দেখো, আমরা নাই খেতে পারি, কিন্তু আমার ছোট বোন খিদের জ্বালায় কাঁদবে। এটা আমি বড় দাদা হয়ে সহ্য করতে পারবো? সদ্য বাবা মারা গেছে, বাবার পরে তো সংসারের দায়িত্ব আমারই হবে মা। আমি বরঞ্চ রাতুল দাদার গ্যারেজে কাজে চলে যাই। রাতুল দাদা আমাকে মাসিক 5,000 টাকা করে দেবে বলছিল। তোদের এত অভাব, আমি তোকে এই কাজটা শিখিয়ে নেব। তার থেকে আমি পড়াশোনা ছেড়ে আমি যদি রাতুল দাদার কাছে কাজে যেতে পারি, তাহলে আমার মাসে মাইনেটাও হবে, আর আমি কিছু শিখেও নিতে পারবো। কি বলো মা? তুমি অমত করো না মা। আর পড়াশোনা হবে না আমার। এই ক্লাস 11 পর্যন্তই শেষ। আর পড়াশোনা করলে পেট চলবে কি করে মা? বাবার শরীর খারাপের বাবার শরীর খারাপের সময় অনেকটা টাকা খরচা হয়ে গেছে। সেই দেনাগুলোও দিতে হবে। সব দেনাদাররা চাইতে আসছে। এইটুকু ছেলের মুখে এরকম কথা সোনার মা কিছুতেই মেনে নিতে পারছে না। সেই জন্য সোনার মা কেঁদেই যাচ্ছে। তোর বাবা নেই, কিন্তু আমি তো বেঁচে আছি। আমি তো বাবুদের বাড়িতে কাজ করতাম, তেমনি করেই কাজ করব। বরং আরও দুটো ঘর বাড়িয়ে দেব। কিন্তু তুই পড়াশোনাটা ছাড়িস নে বাবা। তোর বাবার তোকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। তোর কত ভালো রেজাল্ট হয়, তোর বাবা সব সময় গর্ব করতো। তুই এই রকম কথা বলিস নে বাবা। আমি কালকেই যাব বাবুদের বাড়ি থেকে। এই বলে সোনার মা বাবুদের বাড়ি থেকে কিছু কাজের আশায় আর টাকার আশায় ছুটলেন সেই দিকে। কারণ তার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলোর কাল থেকে সেভাবে খাওয়া হয়নি। খাওয়া বলতে মুড়ি আর জল। দেখা যাক বাবুদের বউটা কি বলে। একটু তো রাগী আছেই। মনে মনে ভাবতে ভাবতে যায় যে উনিও তো একজন মা, নিশ্চয়ই বুঝবেন আমার ছেলের কষ্ট। না বাবু না, আমি অত টাকা দিতে পারবো না। কিছু টাকা দিচ্ছি, নিয়ে যা। যেটা তোর পাওনা ছিল তা নয় দিলে বৌদি, কিন্তু সবই তো জানো মাথার গোড়ায় অনেক দেনা। তুমি যদি আমাকে একটু সাহায্য করো, তাহলে আমরা একটু ভালোভাবে থাকতে পারি। আমাদেরও তো পেটটা চালাতে হবে। আমি তোমার কাজ করে সব সুদে দেব। যদি একটু টাকা পয়সা আমাকে ধার দাও বৌদি, তাহলে প্রত্যেক মাসে মাসে আমার মাইনে থেকে কেটে নিয়ে তুমি শোধ করে নিও। আমার সোনা আর আমার মনি সেভাবে কিছু খাওয়া দাওয়া করতে পারেনি। তুমি আজকে যে টাকাটা দিচ্ছ, সেই টাকাটায় আমার কিছু চাল ডাল হবে, সেটা ভালো কথা। কিন্তু কাজটা তুমি কেড়ে নিও না বৌদি। আমাকে যা ধার দেবে আমি সব গায়ে খেটে শোধ করে দেব। না না, যা, তোকে আর কাজ করতে হবে না। আমি নীলিমাকে কাজে নিয়ে নিয়েছি। তুই যা 2 মাস ধরে আমাকে ভোগালি। আমার কাজের প্রয়োজন, তোর দাদা বেরোয় অফিসে, আমার তার মধ্যে রান্না করতে হয়, তুই তো সবই জানিস। আমি নীলিমাকে নিয়ে নিয়েছি, পরে দরকার হলে তোকে বলবো। আমাকে টাকা দিয়েছে, কিন্তু যতটুকু কাজ করেছিলাম ঠিক ততটুকুই টাকা দিয়েছে। এবার কি হবে বুঝতে পারছি না। তাই দিয়ে তো আজকে চাল ডাল নিয়ে এসেছি, কোনো রকমে ভাত খাওয়াটা হলো। কিন্তু কালকে সারাদিন তো সেই চালটাই আর চলবে না। তোদের মুখে কি করে খাবার তুলে দিই বলতো? আমি আরও দুখানা বাড়িতে বলে এসেছি, দেখা যাক ভগবান কি দিন দেখায়। ভগবান যা করবে সব সময় ভালোই হবে। আশা করি পেয়ে যাব কাজ। মা ক্লান্ত, আর বোন পাশের ঘরে বসে বসে কোনো কিছু কাজ এগিয়ে রাখছে সকালের জন্য। এই রকম একা অবস্থায় সোনার
গভীর চিন্তা হয় যে কি করে সে সংসারটাকে চালাবে। বাবার পরে তারই তো দায়িত্ব। একটা অচেনা কণ্ঠস্বরে পেল সোনা, যার জন্য বাইরে গিয়ে সে দেখবে ভাবল। সোনা, সোনা, আমি তোর বাবা। তোদের এই খারাপ অবস্থা আমি দেখতে পাচ্ছি নে বাবা, তাই আমি চলে গিয়েও তোর কাছে ফিরে আসছি বাবা। আমি কিছু টাকা রেখেছি, আমি সব টাকা নিয়ে যাইনি, কিছু টাকা কুলঙ্গতে আছে, সেইটা নিয়ে আপাতত চালা। তুমি কেন চলে গেলে বাবা? তোমাকে ছাড়া আমরা একদম ভালো নেই বাবা, একদম ভালো নেই। বোন খুব কান্না করে যেন বাবা, মার মুখটাও আমি দেখতে পারি নে। সেই জন্য ভেবেছি আমি পড়াশোনা ছেড়ে দিয়ে কাজই করব। কি হবে, চাকরি। কেউ ইচ্ছা করে চলে যায় না বাবা, নিয়তি তাকে টেনে নিয়ে যায়। বোনের মায়ের খেয়াল তোকেই রাখতে হবে। তাই তো বলছি, আমি ওই কুলঙ্গিতে কিছু পয়সা রেখেছি, সেইটা দিয়ে তোরা রান্না বান্না করে খা কদিন, অসুবিধে কিছু হবে না। তারপর আমি আবার আসবো, একটা দামি জিনিস তোকে দিয়ে যাব। বলে সোনার বাবা হঠাৎ করে উধাও হয়ে গেল। এখন তো ভোর রাত্রির, ভোর হব হব। শুনেছ, দেখেছ, সোনা আর মণি তো রাজার হালে আছে। ওরা তো আর ধার করতে বেরোচ্ছে না। কি ব্যাপার বলো তো, কি করে ওদের চলছে কি জানি বাপু। কিছু ব্যাপারখানা বুঝে উঠতে পারছি না, কিন্তু কানা ঘুষো যে শুনতে পাচ্ছি না তা কিন্তু নয়। কি কাল এলো! হ্যাঁ বৌদি, ভুতুড়ে কাণ্ড। কালকে ভোর রাতে আমি সোনাকে দেখেছি একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড় করে কার সঙ্গে যেন কথা বলছে। দাঁড়াও, ব্যাপারটাকে নয় হাতে নাতে ধরতে হবে। এত সুখ ওদের, এটা তো আমাদের সহ্য হচ্ছে না। দেনা পাওনাগুলো মিটিয়ে দিচ্ছে। ওই ভূত ফুত কিছু ডাকছে নাকি? ওমা, তোমরা শোনোনি? সোনা তো আমার ছেলের সঙ্গে পড়ে। আমার ছেলেকে ও বলেছে ওর বাবা আসে রাতের বেলায়, ওর বাবাই টাকা পয়সা জুগিয়ে দিচ্ছে গো, টাকা পয়সা জুগিয়ে দিচ্ছে। কিন্তু এ অমঙ্গল তো আমাদের গ্রামে করলে চলবে না গো। আমাদের গ্রামে আত্মা আসবে, প্রেতাত্মা ঘুরবে, এটাতে তো আমাদের অমঙ্গল হবে। এই কথাটা কি সত্যি নাকি? আমি কানা ঘুষো শুনছিলাম বটে। এই কথা যদি সত্যি হয় তাহলে তো এর বিহিত একটা করতেই হবে। আমাদের তান্ত্রিক মশাইকে ডাকতে হবে, ওই প্রেতাত্মাকে তো ধরে ফেলতে হবে, নাহলে ওর কালো ছায়া আমাদের গ্রামে পড়বে। আর এত সুখ সোনা আর মণিদের আমি দেখতেও পারবো না। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো বৌদি। সোনা, তোর বাবাকে কদিন আর আসতে বলিস না। ওরা তান্ত্রিক ডাকছে, ওরা আমাদের এই সুখ মেনে নিতে পারছে না। তোরা দিনে দিনে খেতে পাবি না,
কাঁদবি, ওদের দোরগোড়ায় যাবি, আমি কাজ করে দেব, তবে ওদের শান্তি হয়। সোনা, তোর বাবা তো শুধু তোকেই দেখা দেয়, তুই একটু তোর বাবাকে বলিস যেন এই গ্রাম ছেড়ে দেয়। আবার গ্রামের মানুষ কিছুদিন ঠান্ডা হলে যেন তোর সঙ্গে দেখা করতে আসে। এটা মাথায় রাখিস সোনা, ওর তান্ত্রিক কিন্তু ভীষণ ভয়ঙ্কর। তুমি একদম চিন্তা করো না মা, আমি বাবাকে বলেই দেব যে তোমাকে এখন থেকে বেশ কিছুদিন আসতে হবে না গ্রামে। তোমাকে ধরার কল করছে সবাই। গ্রামের লোকগুলো কেন এত হিংসা করে মা আমাদের ওপর? আমরা তো কারোর ক্ষতি করি না মা। তাহলে শোন দাদা, যাদের হিংসুটে মন তারা হিংসা করবেই। তুই কিছুতেই তাদের রুখতে পারবি না, কিছুতেই পারবি না। তাই সেই চিন্তা না করে বাবাকে ভালো করে বুঝিয়ে বলিস। শোন সোনা, আমি সব শুনেছি। ওরা তান্ত্রিকের কাছে গিয়েছিল। আমি ওদের ডাক থেকে নিজেকে কিছুতেই বাঁচাতে পারবো না। তবে তোকে আমি একটা জিনিস দিচ্ছি বাবা, যে জিনিসটা বিক্রি করে তুই পড়াশোনার সঙ্গে সঙ্গে ব্যবসাটাও চালাতে পারবি। আমার কাছে একটা হার আছে, যে হারটা তোকে দিলাম। এই হারটা বিক্রি করে একটা ব্যবসা করিস, আর পাশাপাশি পড়াশোনাটা কিন্তু বন্ধ করিস না। হে অগ্নি দেবতা, তুমি আমাদের সাহায্য করো ওই প্রেত আত্মাকে ধরার জন্য। ওকে আমরা তাড়িয়ে দেব। আত্মা, আমাদের সামনে এসে উপস্থিত হ। গ্রামে কি করিস? এখান থেকে চলে যা, না হলে কিন্তু ভালো হবে না। খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। এখান থেকে তুই চলে যা। এই বলে তান্ত্রিক ওই আত্মাটাকে তাড়িয়ে দিল। আর ওর বাবা কোনোদিনও ফেরত আসলো না। গ্রামবাসীর মনে শান্তি হলো, আর সোনামণিরও দিন ফিরল। ওই হাটটা বিক্রি করে ওরা একটা ব্যবসা শুরু করলো, যে ব্যবসা দিয়ে ওর পড়াশোনা আর সংসার ভালোভাবেই চলে গেল।